ইসরায়েলের ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বলছেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েল এতটা বেপরোয়া হতে পারত না। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত র্যালি পূর্ণ সমাবেশে এসব কথা বলেন তারা। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে ইসরায়েলের এই নৃশংসতা অব্যাহত থাকবে। সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালুদ্দিন আহমেদ বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ইন্দো মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনি জনগণ আজ গণহত্যার শিকার। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনই ইসরায়েলকে প্রতিহতের উদ্যোগ নিতে হবে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিএনপির র্যালি শুরু হয়। শান্তিনগর মৌচাক এবং মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে র্যালিটি শেষ হয়। ফিলিস্তিনের পতাকা এবং নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশ নেয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় তারা। ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে যাওয়া বন্ধ করার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়ে আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছিল। বিশ্বের সব মুসলিম দেশগুলির প্রতি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। র্যালির খবর জানাবেন সহকর্মীরা। শুরুতে চলে যেতে চাই কারণ বাজারে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, র্যালিটি এখন কোন পর্যায়ে আছে জানাবেন, কোথায় গিয়ে সেটি শেষ হবে সেই তথ্য থাকলেও জানাবেন। আশিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? র্যালিটির বিস্তারিত তথ্য জানতে চাচ্ছিলাম। মূলত নেতাকর্মীরা কি বলছেন, কোথা থেকে গিয়ে কোথায় এটি শেষ হবে, বিস্তারিত তথ্য জানা থাকলে জানাবেন। পক্ষে অর্থাৎ ইসরায়েল বিরোধী যে র্যালি, সেই র্যালিটি এখন কারওয়ান বাজার মোড়ে এসে পৌঁছেছে এবং কারওয়ান বাজার মোড়ে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীদের একটি ভিড় জমেছে এবং সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এই র্যালিতে যুক্ত হয়েছে। সবার মুখেই একটি কথা যে এই যে গাজায় অর্থাৎ ফিলিস্তিনিতে যে ইসরায়েলের যে গণহত্যা চলছে, যে মানবতা বিরোধী অপরাধ ইসরায়েল করছে, ফিলিস্তিনিতে নারী শিশুকে নির্বিচারে হত্যা করছে, তার প্রতিবাদেই কিন্তু বিএনপির পক্ষ থেকে এই র্যালিটির আয়োজন করা হয়। এবং আমরা জানি বিকাল 4টা থেকে পল্টনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সেখানে স্থানীয় নেতাকর্মী, স্থায়ী কমিটির যারা নেতারা রয়েছেন তারা বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে তার কিছুক্ষণ পরই কিন্তু এই র্যালিটি শুরু হয়। আমরা জানি পল্টন থেকে হয়ে কাকরাইল মোড়, মালিবাগ হয়ে মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে এই মুহূর্তে র্যালিটি কিন্তু এই কারওয়ান বাজার সার্ক ফোয়ারার যে মোড় রয়েছে সোনারগাঁয়ের সামনে, সেই মোড়ে কিন্তু শেষ হয়েছে। আমরা যতটুকু জেনেছি যতদূর চোখ যাচ্ছে ততদূরই কিন্তু এই নেতাকর্মী অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের একটি পদচারণা, ব্যানার এবং ফেস্টুন এবং প্রত্যেকের মুখেই কিন্তু এক ধরনের স্লোগান যেটি আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এই ইসরায়েলের যে আগ্রাসন তার প্রতিবাদ জানাচ্ছেন এবং সবাই ফিলিস্তিনিকে মুক্ত একটি স্বাধীন ফিলিস্তিনি গঠনের জন্য যেন বিশ্বের সকল দেশ, বিশ্বের সকল ইসলামিক দেশ সবাই মিলে যেন একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং অচিরেই ইসরায়েল যে আগ্রাসন চলছে ফিলিস্তিনিতে সেটি বন্ধের একটি প্রক্রিয়া যেন গ্রহণ করা হয়। অচিরে যেন এই ফিলিস্তিনি জনগণের উপর যে ইসরায়েলি আগ্রাসন চলছে সেটি যেন বন্ধ করা হয়, সেই বিষয়টি কিন্তু সবার মুখেই আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু সেই স্লোগান দিচ্ছেন, অর্থাৎ সবার মুখেই ইসরায়েল বিরোধী একটি স্লোগান কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং একটু দেখাতে চাই যে এই কারওয়ান বাজার মোড়ে কিন্তু দুটি পিকআপের ওপর দুটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেখানে কিন্তু নেতাকর্মীরা সেখানে যারা এই র্যালিতে অংশ নিয়েছেন তাদেরকে দিক নির্দেশনা
নির্দেশনা দিচ্ছেন এবং বলা হচ্ছে যে যেহেতু আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক অফিসের শেষ দিন, যানজট আছে, সবাইকে এই মোড় থেকে যার যার মতো চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু এই র্যালিতে কিন্তু যুক্ত হয়েছে। এখন পর্যন্ত আমাদের চোখ যতদূর যাচ্ছে ততদূরই কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে মানুষের যে অবস্থান, বাংলাদেশের মানুষের যে অবস্থান, সেটি কিন্তু আরও একবার ব্যক্ত হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি শুধু বিএনপি না, অন্যান্য সকল রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন সবাই মিলে আসলে কর্মসূচি আমরা দেখেছি। জি, ধন্যবাদ আপনাকে আশিক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী বাংলা মোটর থেকে আমাদেরকে একই বিষয়ে আরো কিছু তথ্য জানাবেন। সংযুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, আপনার কাছে জানতে চাই, র্যালিটিতে এখন আসলে কোন কোন নেতাকর্মীর অংশগ্রহণ দেখলেন, তারা কি বললেন? সাধারণ যারা নেতাকর্মী এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, জানাবেন আমাদের বিস্তারিত তথ্য। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ কলি। এরই মধ্যে কিন্তু যে র্যালি রয়্যালপল্টন থেকে শুরু হয়েছে তার শেষাংশে কিন্তু এর মধ্যে বাংলা মোটর এসে পৌঁছে গেছে এবং আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন এবং ফিলিস্তিনের পক্ষে থাকার যে প্রত্যয়, সেই প্রত্যয় বারবার ব্যক্ত করছেন। এবং বিএনপির আজকে এই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিএনপির যে কয়েকটি অঙ্গ সংগঠন আছে, সবগুলো অঙ্গ সংগঠনের একেবারেই ইউনিট পর্যায়ে পর্যন্ত সব পর্যায়ের নেতাকর্মীরা আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা বারবার যেটা বলছেন যে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না, যা তারা গণহত্যা চালিয়েছেন এবং তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের পাসপোর্টে আগে যেরকম অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ লেখা ছিল সেটি যেন পুনর্বহাল করা হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে বিশেষ মুসলিম উম্মাকে এই ইসরায়েলের বিরুদ্ধে যেন তারা ঐক্যবদ্ধ হন এবং জাতিসংঘের মাধ্যমে যেন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়, সেই দাবি তাদের পক্ষ থেকে বারবার করা হচ্ছে। এবং তারা বলছেন যে তাদের যে এই মানবতার পক্ষে তাদের যে এই প্রতিবাদ, এই যে সংগ্রাম, সেটা তারা অব্যাহত রাখবেন, কারণ তারা মনে করছেন যে ফিলিস্তিনি যে সাধারণ মানুষ বা ফিলিস্তিনের জনগণ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যে লড়াই করছেন, যে সংগ্রাম করছেন, তাতে করে শুধু ধর্মীয় কারণে নয়, মানবতা কারণেও এই ফিলিস্তিনি রাষ্ট্রের মানুষের জন্য তারা যেন পক্ষে থাকেন, সেই দাবি, সেই আহ্বান তারা জানাচ্ছেন। এবং কলি এরই মধ্যে কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম, মিছিলের শুরুর অংশ মহিলা দল, ছাত্র দল, সেই সঙ্গে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুব দল, এখন মূলত যুব দলের নেতাকর্মীরা এখন বাংলা মোটর পার হয়ে সার্ক ফর আগে তারা এই র্যালির যে সার্বিক যে সমাপ্তি সেটা আনবেন। এরপর কিন্তু মহানগর বিএনপি নেতাকর্মীরা আসছেন। আপনি দেখছেন বিশাল বহর এবং সেই বিশাল বহরে বিএনপি নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং যার ফলে একটি রাস্তার একাংশেই নেতাকর্মীদের অবস্থান, আরেকাংশে তীব্র যানজট, যেহেতু আজকে একেবারে সপ্তাহের শেষ কর্মদিবস, যার ফলে যানজটেরও তৈরি হয়েছে। সব মিলে যদি বলি যে আজকের এই ফিলিস্তিনের পক্ষের যেই বিএনপির এই র্যালি, সেই র্যালির মাধ্যমে বিএনপি আগামী দিনে, সামনের দিনে এই মানবতার পক্ষে থাকার জন্য তাদের যে দায়িত্ব বা প্রত্যয়, সেই প্রত্যয় বারবার তারা ব্যক্ত করছেন এবং তারা বলছেন মুসলিম উম্মাহকে, বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা যায়, মুসলিম উম্মাহকে, মুসলিম আরব লীগকে সক্রিয় করে আগামী দিনে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার জন্য তারা কাজ করবেন, সেই দাবি জানাচ্ছেন। এবং সরকার তারা সমালোচনা করেছেন, তারা বলছেন সরকারকে আগামী দিনে এই ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য জাতিসংঘের মাধ্যমে আরও বেশি ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার জন্য সরকারকে যেন উদ্যোগ নেয়, সেই দাবি তারা জানাচ্ছেন। সব মিলে অকলি এই ছিল এখান থেকে সবশেষ। মিছিলের এখনো বড় অংশ এখনো মালিবাগ মৌচাকে অবস্থান করছে, তারা আসার পরেই মিছিলের সমাপ্তি টানবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে শাকিল। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য পরিবহন ব্যয় বাড়তে পারে, ফলে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হতে পারে ক্রেতারা, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। যদিও ব্যবসায়ীরা বলছেন ভারতের এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হবে না, তবে ঢাকা বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে ভারতের সাথে আলোচনার পরামর্শ অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের। 2020 সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত। এর ফলে ভারতের স্থল এবং বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ পায় বাংলাদেশ। সম্প্রতি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। বাতিল করা হয়েছে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা।
ভারতের এই সিদ্ধান্তের ফলে পণ্য রপ্তানিতে কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পণ্যজট তৈরি হতে পারে ঢাকা বিমানবন্দরে, তবে সঠিক ব্যবস্থাপনা থাকলে বড় ধরনের ক্ষতি হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। কলকাতা বিমানবন্দর এবং অন্য কিছু বিমানবন্দর ব্যবহার করে আমরা যে দক্ষিণ এশিয়ার বাইরে অন্যান্য দেশে যে রপ্তানি করি, সেই জায়গাতে বাড়তি ব্যয় এবং সময়ের সম্মুখীন হবে আমাদের রপ্তানিকারকরা, যেটা হয়তো তাদেরকে বাংলাদেশ থেকে পণ্য ক্রয়ে নিরুৎসাহ করতে পারে। এই গুডসগুলো যখন বাংলাদেশে এয়ারপোর্ট দিয়ে যাবে, তখন বাংলাদেশি এয়ারপোর্টে একটা কনজেকশন, একটা জামের মতো হয়ে যেতে পারে, যে আমরা আসলে তখন স্পেস পাবো না পাঠানোর জন্য, এবং আমাদের ব্যবসায়ীরা তখন হয়তো এটা গুডস দামটা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দিই, আমাদের কষ্ট যদি আমরা দিল্লির কাছাকাছি রাখতে পারি, তাহলে আমি মনে হয় যে এটা নিয়ে আমাদের খুব বেশি ইম্প্যাক্ট হবে না। সম্প্রতি পণ্য পরিবহন বাড়ছে কার্গো বিমানে। বিষয়টি মাথায় রেখে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরকে সক্ষম করে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের। বিভিন্ন সিজনাল মার্কেটেও পণ্য রপ্তানি করে থাকে, যেগুলো আসলে জাহাজ দিয়ে প্রেরণ করে ওই ধরনের বাজারগুলো ধরা যায় না, এবং অনেক সময় জরুরি প্রয়োজনও হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সিলেট এবং যশোর বিমানবন্দরকে পণ্য লোড আনলোড করবার উপযোগী করার প্রয়োজন রয়েছে। অন্য এয়ারপোর্টগুলো আসলে কি এটা যখন আমরা এয়ার কার্গো করি, তখন প্রচুর পরিমাণে গুডসের দরকার হয়। তো অন্য এয়ারপোর্টগুলো আসলে সেই সক্ষমতা নাই। এটা ঢাকা এয়ারপোর্টই ব্যবহার করতে হবে, কিন্তু এখানে সক্ষমতা বাড়ানোর অনেক সুযোগ রয়ে গিয়েছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক, তাই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আমি মনে করি এটা হয়তো বা আমাদের যে ল্যান্ড পোর্ট আমরা বন্ধ করে দিলাম, যে ভারতের সাথে আলোচনা ছাড়াই, সেটা একটা কাউন্টার এফেক্ট হলেও হতে পারে। তো আলোচনার মাধ্যমে তো অবশ্যই সুযোগ আছে, যে কোনো সমস্যাতে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় উভয় আলাপ আলোচনা করে এই সংক্রান্ত বিষয়গুলো ভারতীয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা শুরু করা দরকার, এবং এর একটা গ্রহণযোগ্য সমাধান বের করার প্রয়োজন রয়েছে। ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে পাল্টা কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি এবং বাণিজ্যে প্রভাব পড়বে না বলে দাবি করছে বাণিজ্য উপদেষ্টা। জানান, শিগগিরই নিজস্ব সক্ষমতায় তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। ভারতের সিদ্ধান্তের জবাবে বাংলাদেশও তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা জানান, এটি তার বিষয় নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে বাংলাদেশের বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে। ভারত বাংলাদেশকে 2020 সালে ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়েছিল। এর মাধ্যমে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50,000 টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। মূলত ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, জুতা ও গহনার মতো সামগ্রী অপেক্ষাকৃত কম খরচে ভারতের বন্দর ব্যবহার করে রপ্তানি করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে কোনো রকম পূর্ব সতর্কতা ও আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। The facility therefore has been withdrawn with effect from 8 April 2025. কার্গো জটের কারণ দেখে 8 এপ্রিল রপ্তানির এই পাইপলাইন বন্ধ হওয়ায় কতটা প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে? ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে, এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এই অবস্থায় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতেরও ট্রান্সশিপমেন্ট বাতিল বা দেশটিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোনো চিঠি কি দিচ্ছে বাংলাদেশ? বাণিজ্য উপদেষ্টা বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত জানানো তার কাজ নয়। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি, এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক স্থগিত করায় দেশের বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল থাকবে। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশ তো বটেই, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়বে না আঞ্চলিকভাবেও, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। সকালে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বিষয়ক এক সেমিনারে এমনটা জানিয়েছেন তিনি। এ সময় হাই কমিশনার বলেন, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টি ভারতের সাথে সমাধানের সুযোগ আছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, সেটি প্রমাণেই দেশটির এই সিদ্ধান্ত। মালে টু ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সেমিনার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে বিভিন্ন কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। আলোচনায় হাই কমিশনার জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্ভাবনা থাকলেও সরাসরি পণ্য পরিবহনের সুযোগ না থাকায় সুবিধা নিতে পারছে না দুই দেশ। এছাড়া বাংলাদেশের শ্রমিকদের বৈধকরণ করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, যখনই প্রক্রিয়া শেষ হবে তখন জানা যাবে ঠিক কত বাংলাদেশি মালদ্বীপে আছে। ঢাকা মালে সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ চলমান। বাংলাদেশের সাথে অভিবাসী, পর্যটন, জলবায়ু ও আঞ্চলিক সমুদ্র ব্যবস্থা নিয়ে বেশ কিছু কাজ রয়েছে। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে হাই কমিশনার বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আঞ্চলিকভাবে কোনো প্রভাব পড়বে না। মালদ্বীপ বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করবে। কথা বলার সুযোগ আছে বাংলাদেশেরও। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও আঞ্চলিকভাবে প্রভাব পড়বে না বলেই আমি মনে করি। মালদ্বীপ দ্বিপাক্ষিকভাবে ভারতের সাথে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। আমি মনে করি বাংলাদেশ ভারত নিজেদের মধ্যে আলোচনা করবে সংকট সমাধানের জন্য। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বলেন, বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, সেটি প্রমাণ করতেই এ ধরনের অসহযোগিতামূলক সিদ্ধান্ত দেশটির। ভারত পলিসিগতভাবে যে বাংলাদেশকে ইন্ডিয়া লক কান্ট্রি হিসেবে দেখাতে চায়, এটা তারা মানে অ্যাক্টিভলি তারা প্রমাণ দিচ্ছে। তৃতীয়ত, আমি যেটা মনে করছি যে ভারত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রিলেশনশিপে বেশি ইনভেস্ট করতে চায়, পিপল টু পিপল লেভেলে নয়। এবং এটার প্রমাণই হচ্ছে তারা বাংলাদেশে যে পপুলার অ্যাসপিরেশন কি সেটাকে পাশ কাটিয়ে তারা এই গভর্নমেন্টের জন্য যত রকম সমস্যা তৈরি করার প্রয়োজন তারা কিন্তু করে যাচ্ছে নিরলসভাবে। সমুদ্র নিরাপত্তা জোরদার এবং আরেক প্রতিবেশী মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নেও জোর দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অত্যন্ত সচেতনভাবে কাজ করা উচিত যাতে আমরা মেরিটাইম ব্লকেডের মুখোমুখি না হই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি এবং সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে চলে 1টা পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। সবাইকে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হলো এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় ছিল পরীক্ষা, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছায় শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষা হওয়ায় ছিল চাপ, উৎকণ্ঠা। কেন্দ্রের বাইরে অভিভাবকরাও সময় কাটান উদ্বেগে। তবে পরীক্ষার রুটিন এবং দেরিতে শুরু হওয়ায় ছিল মিশ্র প্রতিক্রিয়া। রুটিন নিয়ে বেসিক্যালি একটু বিভ্রান্তি আছে, কারণ অলরেডি 3বার কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে এবং লাস্টে দেখা গেল যে দুটো এক্সামে ওদের হচ্ছে কোনো বন্ধই নেই। আজকে বাংলা ফার্স্ট ওয়ান উচিত ছিল, তারপরে বাংলা সেকেন্ড পেপার হবে, কিন্তু তা না হয়ে তারা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আসছে। সবাই বলছিল যে যেন পরীক্ষাটা পিছানো হয়, আমি সেই সাথে সহমত না, কিন্তু রুটিনটা লাস্ট টাইম যেটা হলো বারে বারে চেঞ্জ করার কারণে ওদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল। সকাল 11টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টরা আশাবাদী। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। এসএসসির প্রথম পরীক্ষা নির্বিঘ্নে দিতে পেরে স্বস্তি প্রকাশ করে শিক্ষার্থীরা।
এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে, সিকিউ কোশ্চেনটা হালকা হার্ড হয়েছে। প্রশ্ন পড়লে লেখার মতো পড়ে আসলে ভালো করে 2 বছরের জন্য এই প্রশ্ন ঠিক আছে, 2 বছর যেহেতু এক বই পড়ছি। আলহামদুলিল্লাহ প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ আসছে, একটু কঠিন কিন্তু ভালোই হয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে। সিকিউতে এখনকার যেই পরিস্থিতি, যেমন ফিলিস্তিন বা এখনকার যেই জিনিসগুলো আছে সেগুলো এসেছিল। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এবছরের এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে মে মাসের 13 তারিখ। পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ দেয়। আর দুদকের অভিযোগ, ক্ষমতা অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট তুলে নেন পুতুল, আর এতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরকেও অভিযুক্ত করা হয়েছে। রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার দুদকের করা দুর্নীতির মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও সেটি গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল। আবেদন ছাড়াই এই বরাদ্দ দেন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিধি বহির্ভূতভাবে, অর্থাৎ যেগুলো নিয়মকানুন আছে, যেমন অ্যাপ্লিকেশন করতে হয়, প্রেসক্রাইব ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয় অথবা তার নিজের অ্যাপ্লিকেশন করতে হয়, সেই সমস্ত কিছু না থাকা সত্ত্বেও টোটালটাই একদম তার মায়ের যে প্রভাবটা, সেই প্রভাবটাকে খাটিয়ে এখানে রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তারাও এটার সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা সম্পন্ন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার ক্ষমতার অপব্যবহার করে মেয়ের নামে প্লট বরাদ্দ করে দেন। এই মামলায় দেখা যাচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল, তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট, সেই সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। এ মামলায় আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিদেশে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালের আইনে আরও কিছু সংশোধনী আনার কথাও জানান তিনি। জানান, দেশের স্বার্থেই এই বিচার শেষ করা দরকার। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রাণ হারান 1,500 মানুষ, যার মধ্যে বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব হত্যাকাণ্ডে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্দেশদাতা হিসেবে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম। সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সহ বেশিরভাগ শীর্ষ নেতা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান, দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। মতবিনিময় সভায় তুলে ধরা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত 8 মাসের অগ্রগতি।
বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেফতারে কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই জানান চিফ প্রসিকিউটর। রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সঠিক সন্ধান পেলে সিটি কর্পোরেশন এলাকায় দখলকৃত জমি এবং ভবন পুনরুদ্ধার করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীতে ধারাবাহিক গণশুনানি অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নাগরিকদের অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকায় সমস্যার সমাধান করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান উন্নয়নে সমাজের বিশিষ্টজন ও নগরবাসীর সাথে ধারাবাহিক গণশুনানি ও মতবিনিময়ের আয়োজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এবার মতবিনিময় অনুষ্ঠিত হয় উত্তর সিটি 3 অঞ্চলের বাসিন্দাদের সাথে। আমাদের পুলিশ পেট্রোলিংটা খুব বেশি বাড়ানো দরকার, রাতের বেলা আমরা এখন বেরি হতে পারি না। রাজধানীর মধুবাগে অনুষ্ঠিত এই গণশুনানির আয়োজনে স্থানীয় নানা সমস্যা নিয়ে অভিযোগ তুলে ধরেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। 23 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন অনেকগুলো ভালো ভালো স্কুল আছে, বাচ্চারা অনেক দূর থেকে হেঁটে যায়, যে যারা হেঁটে যাবে তাদের হাঁটার কোনো পথ নাই, ফুটপাথগুলি পুরো দখল করে আছে। মশার যেই মেডিসিনগুলি আমাদের যে ধোঁয়াটা দেওয়া হয়, আরেকটু ভালো মানের ওষুধ যদি ব্যবহার করা যায় তাহলে সম্ভবত আমরা এই মশার কামড় থেকে পরিত্রাণ পাবো। এলাকার জমি দখল সহ অন্যান্য সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি ছিল নগরবাসীর। নতুন বাগ আবাসিক এলাকার পিছনে 2-3 বিঘা সরকারি জমি এখনো আছে এবং ওগুলো সবই লেক ছিল। লেকগুলো পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক নেতাদের দ্বারা এইসব প্লট বরাদ্দ দিয়ে এলাকায় বসবাসের পরিবেশ ধ্বংস করে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নাগরিকদের অভিযোগের ভিত্তিতেই সমস্যার সমাধান করা হবে। এই শহরে সবচেয়ে বড় ক্রাইসিসগুলোর মধ্যে একটি ক্রাইসিস হচ্ছে সরকারি অনেক জায়গা, অনেক পাবলিক স্পেস ছিল যেগুলো এখন নাই। কেউ দখল করেছেন, কে দখল করেছেন নাম না বলতে চাইলে লিখে দেন এবং লোকেশনটা বলে দিলে আমরা এগুলো সব উদ্ধার করব। ধারাবাহিক গণশুনানি ও মতবিনিময়ের মাধ্যমে নগরবাসীর অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আসছে বাজেটের আগে সমাধানের আশ্বাসও দেন ডিএনসিসির প্রশাসক। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাগাতার 3 সপ্তাহের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। উপত্যকার উত্তর থেকে দক্ষিণে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে তেল আবিব। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 36 ফিলিস্তিনি, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গাজা সিটির উত্তরে সুজায়া নামক এলাকায় 2 দফায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ধ্বংসস্তূপের নিচে চাপা কমপক্ষে 80 জন। হামাসের আশ্রয়স্থল সন্দেহে এই হামলার কথা জানিয়েছে আইডিএফ। এতে এক হামাস সদস্যের মৃত্যুর দাবি তেল আবিবের। বৃহস্পতিবার সকালে দক্ষিণ এবং মধ্য গাজায় চলে এই হামলা, প্রাণ যায় 3 জনের। গাজায় 1.5 বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে 51,000 ফিলিস্তিনি, যার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের পরই শুধু হত্যা করা হয়েছে প্রায় 1500 মানুষকে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই আসতে পারে এমন সিদ্ধান্ত, এমনটা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুধবার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান এমনটা। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে সিদ্ধান্তটি চূড়ান্ত করতে চায় প্যারিস। সেখানে কো চেয়ার হিসেবে দায়িত্ব থাকবে দেশটি। ইউরোপীয় দেশ ফ্রান্স স্বীকৃতি দিলে ফিলিস্তিনের সংকট সমাধানে তা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আর জাতিসংঘের 193টি দেশের মধ্যে 146টি ফিলিস্তিনিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। আর ইউরোপের মধ্যে উল্লেখযোগ্য স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া। ফ্রান্সের এমন সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের পুরস্কার আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমনটা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, আর সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি সিলেট, খুলনা সহ যেসব জায়গায় মবের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি
বলেন, শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে ওখানে আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পরে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটে এই ঘটনা। নেতাকর্মীরা জানায়, সুবর্ণচর উপজেলা বিএনপি সদস্য আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে পুকুর জমি দখল এবং চাঁদা আদায়ের অভিযোগ এনে মানববন্ধন করে চরজব্বার ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় আব্দুল্লাহর লোকজন এসে মানববন্ধনে হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ঘটে। আহত হয় অন্তত 6 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। আব্দুল্লাহ মিয়া সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের ভাই। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিতভাবে সশস্ত্র প্রতিবাদ করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন হয়। গাজায় চলমান গণহত্যা এবং বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থানে নেওয়ার দাবি জানান তারা। আর এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি মানবতা এবং মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি তোলেন তারা। অভিযোগ, গাজাকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে ইসরায়েল। তাদের নৃশংসতা থেকে শিশুরাও বাদ যাচ্ছে না। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষক নেতারা। এই পশ্চিমা সভ্যতা এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন তৈরি করে এই ছোট্ট একটা ইসরায়েলকে দিয়ে এই সারা মিডল ইস্ট সহ সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। ইসরায়েল যত কিছুই করো না কেন, ফিলিস্তিনি জাতিকে কখনোই তারা নিশ্চিহ্ন করতে পারবে না। তারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে গাজীপুর মহানগর বিএনপি। দুপুরে শহরের শিববাড়ি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ইসরায়েলি বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, আমেরিকা মানুষের অধিকারের কথা বলে, কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে তারা কিছু বলে না। তারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে। এ সময় তারা গণহত্যার তীব্র প্রতিবাদ জানায়। ইসরায়েলকে এখানে স্টপ করাইতে হবে। এই বিশ্বের নেতাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এই গাজীপুর মহানগর বিএনপি প্রতিবাদ জানাচ্ছি, এখনই যেন এটাকে বন্ধ করা হয়। প্রায় 10 বছর আগে সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে হত্যার পর লাশ গুমের মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী রুমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ সামিদুল ইসলামের আদালতে রায় দেয়। যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 3 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হত্যার পর লাশ গুমের দায়ে তাদের আরও 3 বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ভুক্তভোগী আসামিদের কাছ থেকে 2.5 লাখ টাকা পেত, আর টাকা যেন না দিতে হয় এজন্য ব্যবসায়ী কামরুল হাসানকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়। 2015 সালে এই ঘটনার পর মামলা করেন স্বজনরা। হত্যা করেছেন এই মর্মে তারা জবানবন্দি দেয়। জবানবন্দির প্রেক্ষাপটে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রমাণ হয় এবং সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হয়। বিজ্ঞ আদালত আজকে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আদালতে তাদেরকে সব সাক্ষী বিবেচনা করে সব সাক্ষীর দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় যে পরিকল্পিতভাবে ভিকটিমকে হত্যা করেছে এবং লাশ গুম করেছে। প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 311 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর দুদক জানিয়েছে, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে
আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,90,00,000 টাকা 17,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 28টি ব্যাংক হিসাব, মোট 310,76,00,000 টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। 5,90,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 147 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। মেহেরপুরে হারিয়ে যাওয়া 107টি মোবাইল সহ 6 লাখ টাকা ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিল পুলিশ। দুপুরে পুলিশ সুপার মাকসুদা আখতার খানম কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে এসব হস্তান্তর করেন। জেলার বিভিন্ন স্থান থেকে হারানো, চুরি, ছিনতাই হওয়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণাপূর্বক হারানো টাকা উদ্ধারে বিগত 2 মাস ধরে অভিযান চালানো হয়। এ সময় সদর থানায় 61টি, গাংনী থানায় 16টি, মুজিবনগর থানায় 30টি সহ মোট 107টি মোবাইল উদ্ধার হয়। এ সময় চুরি, ছিনতাই হওয়া মোবাইল ফিরে পাওয়ার যায় না ধারণা থেকে বের হয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ডের উদ্বোধন ঘোষণা করেছে সিটি ব্যাংক। কার্ডটির নাম হবে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম রিজার্ভ মেটাল ক্রেডিট কার্ড। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে কার্ডটির উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই কার্ডে গ্রাহকদের সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে, যা বাংলাদেশি প্রিমিয়াম অভিজ্ঞতার সংজ্ঞা নতুনভাবে তৈরি করেছে এবং গ্রাহকদের জন্য ভ্রমণ, একই সাথে জীবনধারার বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, এই কার্ডে সদস্যরা তাদের জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ 20,000 টাকার মূল্যের এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার পাবেন এবং 2 বছরের জন্য বিনামূল্যে ট্যাবলেট প্লাসের মেম্বারশিপ উপভোগ করতে পারবেন, যা আন্তর্জাতিক বিলাসবহুল বুটিক হোটেল এবং ব্র্যান্ড সমূহের বিশেষ সুবিধা দেবে। এছাড়াও থাকছে ফ্রি আপগ্রেড এবং আরো অনেক সুবিধা। আমাদেরকে আপনারা প্রচারের মাধ্যমে সারা দেশে নিয়ে যাবেন। আমরা সারা দেশেই আছি এবং থাকবো আপনাদের সাথে, জনগণের সাথে। সিটি ব্যাংক এই দেশেরই ব্যাংক এবং এই দেশের জনগণের ব্যাংক। অর্থনীতির গতি আনতে হলে এই দেশে স্টারবাকস কফিও আসতে হবে, এই দেশে মবলাং কলমেরও দোকান এই দেশেই খুলতে হবে, এই একই দেশে ম্যাকডোনাল্ডস আসতে হবে। সার্বিকভাবে অর্থনীতির গতি আসবে এর আপার টিয়ারের জনগণের জন্য, এর লোয়েস্ট টিয়ার জনগণের জন্য, সবার জন্যই কাজ করতে হবে।